নমস্কার, ওঙ্কার বাংলার টেলিকথায় আপনাদের সকলকে স্বাগত। আজ অপরূপা আপনাদের সাথে আরো একবার চলে এসেছি এবং আজকে যার সঙ্গে আলাপচারিতায় আমরা বসেছি সেই মানুষটি কিন্তু অত্যন্ত বিশেষ, কারণ তিনি এমন মানুষের সাহচর্যে থেকেছেন, তাকে সামনে থেকে দেখেছেন, তার সম্পর্কে এতটাই তথ্য জানেন যে কথাগুলি আমরা হয়তো কল্পনাতেও আনতে পারি না, ভাবতেই পারি না যে মানুষটা আসলে কি রকম। ঠিক ধরেছেন, আমরা মহানায়ক উত্তম কুমারের কথা বলছি। সেই মানুষটাকে কাছ থেকে দেখা, সেই মানুষটার সাথে থাকা এবং সেই মানুষটাকে চেনা, যিনি চিনেছেন তিনি সাধারণ আছেন। যে সাধন বাগচির কাছে আজ আমরা এসেছি, এই মুহূর্তে আলাপ করিয়ে দেব। সাধন বাবু, ওঙ্কার বাংলায় অনেক স্বাগত আপনাকে এবং আমাদের দর্শকরা আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানবে, এমন যা অজানা দিক মহানায়কের সম্পর্কে। এবং যেহেতু মহানায়কের এই সময় দাঁড়িয়ে একটা জন্মদিবসের যে একটা বলা যেতে পারে উন্মাদনা আছে, সেই বিশেষ সময় আমরা আপনার কাছে সাধারণত প্রথমে যে পর্যায়ে আসবো, প্রথম যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পী সংসদের আপনি সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন, আর এই শিল্পী সংসদ তৈরি হয়েছিল একটা সময় মহানায়কের। তো সেক্ষেত্রে তার সাথে কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার যে সূত্রপাত, সেই সূত্রপাতটা থেকে শুনতে কিভাবে আলাপ করি? অ্যাকচুয়ালি এই যে প্রতিষ্ঠানটা শিল্পী সংসদ, এই শিল্পী সংসদ প্রতিষ্ঠানটা হচ্ছে প্রফেশনাল আর্টিস্টদের অ্যাসোসিয়েশন। অর্থাৎ আপনি যদি প্রফেশনালি অভিনয় করেন, যেটা আপনার রুচি, বা আপনি যদি গানের জগতে থাকেন এবং ওটি যদি আপনার প্রফেশন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফিল্মে গান গাইছেন বা হয়তো অল ইন্ডিয়া রেডিও সেখানকার আপনি শিল্পী এইরকম, বা হয়তো আপনি যাত্রা করছেন যেটা দিয়ে আপনার উপার্জন হচ্ছে। তো এই যে প্রফেশনাল আর্টিস্ট, তাদের অ্যাসোসিয়েশন শিল্পী সংসদ। তো আমি ওই 1973 সালে প্রথম দিকে আমি একটা ছবিতে অভিনয় করেছি, সেটা অসাধারণ বলে একটি ছবি। সেই ছবিটা সলিল সেন তিনি পরিচালক ছিলেন এবং উত্তম কুমার ছিলেন অবশ্যই, এবং আরতি ভট্টাচার্য এবং আরো অনেক আর্টিস্ট ছিলেন। তো তারও আগে সেদিন দুজনে বলে বিভূতি লাহা পরিচালিত একটি ছবিতে অভিনয় করি। সেই ছবিতে অভিনয় করার সূত্রে আমি বিশ্বরূপা থিয়েটারে তখন ওখানে আমি যুক্ত হই। আপনারা জানেন যে বাংলা এই নাট্য জগতে যে প্রফেশনাল স্টেজ, এখানে মাইনার ভিত্তিতে অভিনেতারা অভিনয় করে এবং সপ্তাহে প্রায় 3 দিন সেখানে নাটক হতো প্রফেশনাল, টিকিট বিক্রি করে। তার একটা প্রডিউসার থাকে। তো সেই সময় চৌরঙ্গি নাটক চলতো সেই বিশ্বরূপা থিয়েটারে, প্রায় 5 বছর চলেছিল। তো আমি মাঝখানে ওখানে জয়েন করি বিশ্বরূপা থিয়েটারে। তখন আমার সঙ্গে ওখানে যারা অভিনেতা ছিলেন, বিকাশ রায়, আরো আগে ছিলেন মঞ্জু দে, তারপর প্রেমাংশু বসু, শৈলেন মুখার্জি, রবি মজুমদার, প্রমোদ গঙ্গোপাধ্যায়, শৈলেন মুখার্জি, এসব বিরাট বিরাট বড় বড় অভিনেতা, দিলীপ রায়, এসব। তো ওদের সহচর্যে আসি ওখানে, এবং ওখানে আমাদের শিল্পী সংসদেরও ওখানে যারা অভিনয় করতো সেই সব আর্টিস্টরাও শিল্পী সংসদের মেম্বার ছিল। ওখানে তরুণ কুমার যেহেতু ছিলেন শিল্পী সংসদের, উত্তম কুমার প্রতিষ্ঠা করেছেন 68 সালে, উনিও এর সঙ্গে সেই সুবাদে দিলীপ, তরুণ কুমার এবং বিকাশ রায় দুজনে আমাকে শিল্পী সংসদের সভ্য পদ
আবেদনে সই করেন এবং এখানে পাঠান। তো এখানে পাঠানোর পরেই এখানে সভাপতি উত্তম কুমার, সেই সূত্রে উত্তম কুমারের সামনে আসে উত্তম কুমারের এই প্রতিষ্ঠানের উত্তম কুমারের সঙ্গে এখানকার প্রতিদিনের কার্য একজন সহযোগী সহকারী হিসেবে যোগদান। কিন্তু এই সহকারী এবং সহযোগী থেকেই তো একটা সময় দাঁড়িয়ে আপনার একেবারে প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট, যেটাকে পিএ বলা হয়, একদম সেই ব্যক্তিগত পরিসরে আপনি ঢুকে যান এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই পর্যায়ে উত্তম কুমার একটা বিরাট ব্যক্তিত্ব। উত্তম কুমারের সবথেকে বড় ব্যাপার হচ্ছে উত্তম কুমার নিজে একটা প্রতিষ্ঠান নিজে হাতে তৈরি করেছে এবং এই প্রতিষ্ঠান তৈরি করার মূলে তার যে মানসিকতা ছিল, সে যুগে যারা চলচ্চিত্র বা নাট্য জগতে বা যাত্রায় মনে করত, সেই সব মানুষগুলো পরবর্তীকালে হয়তো আর কাজ পেল এবং তার ফলে কি হচ্ছে তারা আর্থিক ব্যবসায় করতে আর সেই সময় উত্তম কুমার এদের খবর রাখতেন। তার এবং ওনার সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যে আগেকার যে শিল্পী শিখিয়েছে সম্মান, তো সেই জায়গাটা থেকে তার কাছে খবর আসতে থাকবে কেউ শিল্পী নাক থেকে সে দশায় আছে বা অসুস্থ অবস্থায় আছে এবং শিল্পী সংসদ গঠন করলেন, করেই তাদের জন্য তাদের যাতে মাসোয়ারা বা কোনো রকম তাদের আর্থিক সাহায্য দিয়ে তাদের হেল্প করা যায়, সেইটা সংকল্প নিয়ে তিনি এই সংস্থাটা তৈরি করেন। এবং তৈরি করার সঙ্গে সঙ্গে তার যে কাজের যে পরিধি সেটা হচ্ছে যে আস্তে আস্তে উনি এখানে নাটকের মাধ্যমে দিয়ে প্রফেশনাল নাটকের মাধ্যমে শো করে টিকিট বিক্রি করে তখন এখানে আমাদের সঙ্গীত জগতের শিল্পী আছে, তাদের মাধ্যম দিয়ে সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে টাকা, কিন্তু সেই টাকাটা বিরাট পর্যাপ্ত ছিল। তখন উনি ভাবলেন যে এইভাবে ছবি করতে, তখন কুমারের মতো মানুষ তিনি যদি একটা ছেঁড়া কাগজে কাউকে লিখে দিতেন যে আমি তোমার ছবি করছি, তাহলে প্রডিউসার যারা টাকা দেবে তারা হুমকি খেয়ে এই অবস্থা। তো তখন শিল্পী সংসদ নিজেই একটা ছবি করার সংকল্প নিয়ে শিল্পী সংসদের প্রডিউসার শিল্পী সংসদের টাকা দেয়। অতএব পাশে রঞ্জিত পিকচার্স প্রাইভেট লিমিটেড বলে পাশের বাড়ি, তারা এগিয়ে উত্তম কুমার ছবি করবে, উত্তম কুমার কি পরিচালনা করবে এবং উত্তম কুমার অভিনীত ছবি শিল্পী সংসদের শিল্পীরাও। এইবার এই গোলপলাশির পদাবলী গল্প আমাকে কিনে এই চলচ্চিত্র আনবো শুরু করে দিয়ে নির্দেশনা পরিচালনা এবং এর থেকে যে টাকা পয়সা আসতে থাকলো, সেই কারণে শিল্পী সংসদের এই প্রতিষ্ঠানের সঙ্গে উত্তম কুমারের যে যোগসূত্রটা নারীর যোগসূত্র, অতএব প্রতিদিনই উনি খোঁজ খবর করতে এলেন, প্রায় যেতে হতো সপ্তাহে সবসময় খোঁজও রাখতে সভাপতি ছিলেন আমাদের এখানকার যে তহবিল ছিল, তহবিলের একজন সিগনেচারিস্ট ছিলেন এবং আর একজন সিগনেচার বিখ্যাত মানুষ ছিলেন জহর রায়, ছিলেন ট্রেজারার। আর আমাদের এই প্রতিষ্ঠানের সেক্রেটারি ছিলেন অর্জুন মুখার্জি, বিরাট ব্যক্তিত্ব। তখনকার দিনে উনি অভিনেতা ছিলেন, পরিচালক ছিলেন, প্রডিউসার ছিলেন। ওনার একটা প্রোডাকশন ছিল আজ প্রোডাকশন, আজ অর্থাৎ অর্ধেন্দু, আর জ হচ্ছে জীবেন বসু। জীবেন বসু আগেকার সব ছবিতে আপনি দেখবেন, জীবেন বসু সাগরিকা ছবি দেখে থাকেন, ভাইয়ের পার সেই পুত্র ভাইকে করে নিয়ে যাচ্ছে, সেই হচ্ছে জীবেন বসু। তা উনি সে একাধারে প্রডিউসার, একাধারে ডিরেক্টর, 10টা ছবি করেছেন, বিখ্যাত বিখ্যাত ছবি। আবার উনি 50টা ছবির অভিনেতাও, উনি সম্পাদক। তো এই
তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় শিল্প সংসার তৈরি হয়ে তার যে রেগুলার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি করতে বলেছে যে নারীটা প্রতিনিয়ত, হ্যাঁ, তার কারণ হচ্ছে উনি আর কোনো সংগঠনে মেম্বার বা তার সঙ্গে যুক্ত ছিলেন, উনি একমাত্র শিল্পী সংসদ করলেন। এবং এই যে কর্পোরেশনের পদাবলী ছবি তৈরি হলো, হওয়ার পরে উনি হস্তশিল্পীদের বিভিন্ন ধরনের ফান্ড করে তাদের সাহায্য শুরু করলেন। তখনকার দিনে তুলসী চক্র তিনি গত হয়েছে, তার স্ত্রী উষারানী চক্র তিনি খেতে পাচ্ছেন না। তো তুলসী চক্র তো কোনো অর্থ ছিল না, সেভাবে বিরাট কিছু রোজগার করেন। এইবার তার ছেলেপুলেও ছিল। এইবার সেই উষারানী চক্র বাড়িতে আমরা একটু টাকা ওখানে পৌঁছে দিতাম। এই করে হস্তশিল্পীদের আশ্রয়স্থল হয়ে গেল শিল্পী সংসদ। তো এইভাবে তার সঙ্গে যুক্ত হয়ে আমি থেকেছি। তার শেষ দিন পর্যন্ত 1980 সালে 24 জুলাই প্রয়াণ হয়েছে। কিন্তু এই দীর্ঘ সময় ধরে অনেক ঘটনা, অনেক আলোচনা, কিছু পরিপ্রেক্ষিতে তার সঙ্গে যুক্ত হতে হয়েছে। সব থেকে বড় ব্যাপার যে আমার জীবনে উনি একটা বিরাট একটা আমার সম্মান রেখে দিয়েছে। একটা 1978 সালে এই যে হিজ মাস্টার ভয়েস তখন একটা বিরাট বন্যা হয়ে গেছিল 78 সালে। তো সেই বন্যার সময় এইচএমবি ঠিক তার আগে থেকে, কয়েক বছর আগে থেকে ওরা পুজোর সময় যে আধুনিক গান যে হতো তখন এইচএমবি রেকর্ড, সেই রেকর্ডে যারা গান গাইতেন তাদেরকে দিয়ে নেতাজি স্টেডিয়ামে একটা করে প্রোগ্রাম করতেন। তো যখন বন্যা হয়ে গেল 78 সালে, পুজোর আগে, তো তখন ওই অনুষ্ঠানে ওরা ওই অনুষ্ঠানটা করার জন্য ওরা ঠিক করলেন যে এটা বন্যা ক্লাবের সাহায্যে। কিন্তু সব আজকে পাচ্ছে, কারণ ওদের যে রেকর্ডিং এর মধ্যে সমস্ত শিল্পী আছে, যেমন অভিনেতাও আছে, যেমন বিকাশ রায়, তরুণ কুমার তার বিভিন্ন ইয়েতে অভিনয় করেছে। বিকাশ রায়ের শেষের কবিতা, ওদের যে রেকর্ড, সে রেকর্ডে বিকাশ রায় ভয়েস ওভার দিয়েছে। তো সেই কারণে সমস্ত আর্টিস্টকে তারা একত্রিত করতে বলছিল, অ্যাকসেপ্ট করতে। তখন ওখানকার যিনি প্রধান ছিলেন বিমান ঘোষ, পুরো বড় ব্যক্তিত্ব ছিল, রয়্যাল ব্রিগেডের ডাইরেক্টর ছিলেন, এইচএমবি ব্যক্তিত্ব ছিল। তো উনি আমাকে বলেছিলেন, আমার কাছে খুব কম বয়স, তো আমি ওই একজন সঙ্গীত শিল্পী ছিলেন বাড়ির ঠাকুর, তিনি হাজরা রোডে থাকতেন, বড় মাপের শিল্পী ছিলেন। তখন বড় দীপলিকা বন্দ্যোপাধ্যায় ওর বাড়িতে এসে উঠতো, আমিও ওখানে যাতায়াত করতাম। ওটা একটা শিল্পীদের একটা বৈঠকি আড্ডার জায়গা ছিল। হেমন্ত মুখোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায়, সাগর সেন, অসিত বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা রায়, সুমিত্রা সেন, সব আর্টিস্ট ওখানে আসতেন। তো বিমানদা ওখানে আসতেন, ওখানে তার পাশেই থাকতো। বিমানদা তখন আমাকে বললেন যে ভাই, আর আমার তখন কম বয়স, পরের মতো মানুষ আজকে এমনি তোমার এটা একটু সম্ভব। যাই হোক, আমি ওনাদের বিরাজ করে আমি বলছি ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাবো, এবারে আপনি বলুন, পৌঁছে দেবো। তারপরে ঘটনা হয়েছিল যে বিমানদা শেষ পর্যন্ত সেই কুমারের কাছে পৌঁছে সেটা সেভাবে ব্যক্ত করতে পারলেন না, তার সঙ্গে কুমারের কাছ থেকে, উত্তম কুমারের কাছ থেকে সেভাবে উনি আশ্বাস পেলেন না। কিন্তু উত্তম কুমার আমাকে আশ্বাস দিয়ে দেখা যাবে, কিন্তু কোনো লিখে দিলেন না। তো আমি বিমানদাকে এসে বললাম যে এসে যাবো। কারণ বিমানদা বললেন যাবেন, হ্যাঁ, উনি তো কাগজে দিয়ে দিলেন, বিজ্ঞাপন দিয়ে দিলেন, টিকিট দিয়ে দিলেন, হাউস করে। তারপরে যেদিনকে যাওয়ার দিন ছিল, আশা করি সেই অনুষ্ঠানে আমি যথারীতি 4টার সময়
বাড়িতে যাওয়ার পরে তারপর অপেক্ষা করছি ট্রেন যাচ্ছে 4:30 টাকা, তারপর আমাকে তারা দিতে হবে অনুষ্ঠান দিতে হবে, ঠিক আছে চলো। আপনি পাঞ্জাবি আর পাজামা পরেছি, উনি সৌনাবাদ দিয়েছিলেন ওই বেলপুর নার্সিং হোম, এখানে সৌনাবাদ ঠান্ডা জল গরম জল শরীর থেকে নার্ভ ঠিক রাখার জন্য, তো ওটা নিয়ে এসেছে। তা আমি শুধু বললাম যে দাদা আপনি পাঞ্জাবি পাজামা পরে যাবেন, ধুতি পাঞ্জাবি পরলে ভালো। তাহলে মুখের দিকে তাকালেন, একটু বুঝছে ঠিক আছে বসো। ভেতরে যে উঠে গেলেন তো বেরোচ্ছে 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা, তো পর আর বেরোচ্ছে। হঠাৎ দেখলাম একজন চাপড়ার একটা ছোট্ট কেস দিয়ে এক বোতল ঢুকলে মেয়ে সোমা তার যে মেয়ে তুলি সে বাড়িতে ছিল, তোমার এলে উনি সে দাদু চলে সাথে করে দিয়ে এবং গিয়ে দেখছে যে 105-6 জন উনি বিছানাতে গিয়ে তুলে নিয়ে বসে গেছে, বাড়িতে সুপ্রিয়া দেবী শোভাও। এই অবস্থায় বড় প্লেয়ার হচ্ছে এই করা হচ্ছে, তখন ওই যে হতো উনি হচ্ছে অরিজিনাল আপনার পি ব্যানার্জি, পরিমল ব্যানার্জি অরিজিনাল। আজকে সেসব ভাই কোথায় আছে তার জন্য পরিমল ব্যানার্জি উনি এলেন, এসে দেখলেন, দেখার পর বেরোচ্ছেন। তখন আমি জিজ্ঞেস করলাম আমার সঙ্গে HMB একদিন নিয়ে গেছিলাম, আমি তো বললাম যে আজকে কাজ যাবে। যাই হোক তোমার ঠিক করে বেরিয়ে ওর গাড়ি দিচ্ছিল, তোমাকে তো ফিরতে হবে, একে প্রভু বলে একজন ড্রাইভার সোজা নেতাজি স্টেডিয়াম 12,000 দর্শক চিৎকার করে উঠল। তখন কীর্তি মিত্র আবৃত্তি করছিলেন, সেই অনুষ্ঠানে ওই বন্যাত্রায় সাহায্যে উনি একটি দয়াপর্শ অনুষ্ঠান থেকে সেটা সাহায্য এই একটা, সেটা আমার একটা সম্মান। আরো একটা বিষয় সেটা হচ্ছে যে আমি ওই এখানে ছিলাম, সেই সময় আমার বাইরে চলে যাওয়ার একটা ব্যাপার ছিল। তখন আমাদের যে সম্পাদক ছিলেন একটা চাকরি দিয়েছে, তোমাকে তাহলে এটা করে দিতে। তো তোমার আমার এই চাকরিটা সুপারিশ করেছিল, বাড়িতে নিজের গাড়িতে বসিয়ে দিয়েছিল। সব থেকে বড় ব্যাপার আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যেদিনকে সময় দিয়ে সেই দিন প্রদান করছেন অঙ্গবস্ত্র করে আরোপ করে, ওই অবস্থায় সুন্দরকে জিজ্ঞেস করছেন সাধনের চাকরিতে দিয়ে বিরল মানে প্রাপ্তি আর কি। এটা ভালো জায়গা, ওই উচ্চতায় যে সেলিব্রিটি তাদের যে নিচের দিকে তাকাওয়া যে মানসিকতা মানুষের থাকে না, উত্তর পর তার এবং সেক্ষেত্রে বহু মানুষ হয়তো অনেক অনেক রকম কথা বলেন, কিন্তু উত্তর পরকে আমি যেভাবে দেখেছি তার সাধারণ সাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ হৃদয়। এখনো পর্যন্ত দাদার সাথে কথা বলতে গিয়ে দেখলাম দাদা আবেগ করেছেন। অবশ্যই এটা একটা সত্যি প্রাপ্তি এবং এত বড় একজন তারকা তার যে কাছে পাওয়া এবং এই বিষয়টা এখনো এত বছর বাদেও দাদা অনেকটাই আবেগ। একদম ঠিক ঠিক। আর তার বাইরেও তোমার এই শিল্পী সংসদের জন্য তখনকার দিনে ধরুন করিমপুর বাংলাদেশের বর্ডার, এখান থেকে একটা অনুষ্ঠান এই রঞ্জিতমল কান্টরিয়া মানে
ব্যবসা ছিল, পাটের ব্যবসা ছিল। ওখানে নদিয়াতে পাট উৎপাদন বেশি, ওখানে সব বড় বড় গোডাউন ছিল, সব ব্যবসায়ী ছিল। ওখানে একটা মন্দির, ওখানেও একটা মন্দির উন্নতি করবে, তোমরাকে এখান থেকে নিয়ে গিয়েছিল, আমিও নিয়েছিলাম তার সঙ্গে। এখান থেকে আপনি ধরে নিন প্রায় 250 কিলোমিটার উত্তরপোয়ার এখানে অন দ্য ওয়ে সেই গাড়ি করে গিয়েছিলেন এবং আমরাও পেয়েছিলাম। ওখান থেকে যে টাকাটা পেয়েছিলেন তখনকার দিনে 20,000 টাকা, সেই 20,000 টাকা ওনার যে টাকা সেই টাকাটা কৃষককে দিয়ে দিয়েছিলেন। এক মহান আজ ওই সময় 20,000 টাকা মানে আজকের দিনে প্রায় 20 লক্ষ টাকা সমান। তো আপনি ভাবুন তো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের কোন শিল্পী এইরকম একটা সংস্থার জন্য 20,000 টাকা দিয়ে দিতে পারে। আরো একটা কথা আপনাকে বলছি, এটা উনি বহরমপুরে একবার গিয়েছিলেন, বহরমপুরে সেখানেও ওই একটা সাহায্য করতে ওখানে একটা অনুষ্ঠান করছে, সেখান থেকে 20,000 টাকা পেয়েছে, সে টাকাও শিল্পী সংসদকে দিয়ে দিয়েছে। তো এই একটা মহান মানুষ কাজ করেছে, সমাজের জন্য করেছে। রবীন্দ্রনাথ ত্রাণে উনি যখন বেরিয়েছিলেন তখন আপনার এই যে রবীন্দ্র সরণিতে, তখন ওখান দিয়ে যাচ্ছে, ওখানকার যারা বাড়ির যারা মহিলারা রয়েছে তারা সব নিজেদের হাতের গয়না ফয়না খুলে দিয়ে দিচ্ছে। এমন অবস্থা হয়েছিল যে তাদের বাড়ির পুরুষদের বেরিয়ে এসে ওনাকে হাত জোড় করে বলতে হয়েছিল যে আপনি চলে যান এখান থেকে, তাহলে আমাদের স্ত্রীদের সমস্ত কিছু চলে যাবে। তো এই যে ব্যাপার, এটা আপনি কোথায় পাবেন, কার মধ্যে পাবেন? উত্তম কুমার সে মানে কি বন্যার ত্রাণ, কি খরার ত্রাণ, কি মানুষের একটা কোন বড় কাজে কি একটা মন্দির উন্নতি করবে, সমস্ত ব্যাপারে তিনি সবসময় এগিয়ে আসতেন। আরো একটা কথা বলি, সেটা বলার দরকার। আজকে এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দিচ্ছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একসময় ইন্ডিয়ার লোডশেডিং প্রবলেমে ভুগত। সেই সময় বাংলার যারা টেকনিশিয়ান ছিল তারা চেয়েছিল যে এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করা। ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করা হলে কি হয়েছে, এর যে ওই মূল্যটা, ইউনিটের যে মূল্যটা সেটা কম হবে এবং নির্ধারিত একটা আওয়াজ সেটা ভালো থাকবে, কারেন্ট থাকবে, তার ফলে শুটিংটা ব্যাহত হবে। সেই শুটিং তখন ব্যাহত হচ্ছিল, সেখানে টেকনিশিয়ান, প্রডিউসার, আর্টিস্ট সবাই এফেক্টেড হচ্ছে। তখন দিল্লিতে দরবার করতে হবে, টেকনিশিয়ানরা তারা সেই সময় কলাকুশলীরা এসে সত্যজিৎ আপনাকে নেতৃত্ব দিতে হবে ইন্দিরা গান্ধীর কাছে। তো সত্যজিৎ রায় তখন ওদের কথা দিয়েছিল যে যাবেন, কিন্তু লাস্ট মোমেন্টে উনি গেলেন। তখন তারা এসে উত্তম কুমারকে ধরলেন যে আপনি ছাড়া কোনো গতি নেই। ওনার নির্দিষ্ট শুটিং ছিল, সেই শুটিং ক্যান্সেল করে প্রডিউসারের ক্ষতি, তার ক্ষতি, সমস্ত ক্ষতি স্বীকার করে নিজের পয়সায় পেলে এখান থেকে শুধু দিল্লি গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে মিট করে সেই সমস্যার সমাধান করেছিল, যে যাতে এখানে কারেন্টটা থাকে, যাতে এই রুজি যে জায়গা শিল্পী, কলাকুশলী, প্রডিউসার, ইন্ডাস্ট্রি, সেটা উনি বজায় রেখেছিলেন। তো এই এক বিরাট অবদান, বলে শেষ করা যাবে না। তো যাই হোক, মানুষের এগুলো জানার দরকার। আর আপনাদের চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ যে এগুলো বলার একটা জায়গা আপনারা প্ল্যাটফর্ম করে দিচ্ছেন। এটা অবশ্যই খুব ভালো কাজ। ধন্যবাদ দাদা। এটা সত্যি কথা যে আমরা অভিনেতা উত্তম কুমার একজন শিল্পী হিসাবে অভিনয় জগৎকে তিনি নিজের অভিনয় প্রতিভা দিয়ে যে অবদান তিনি রেখে গেছেন তা তো আজও প্রাসঙ্গিক এবং আগামী যুগ যুগ ধরে প্রাসঙ্গিক থাকবে। এবং সব থেকে আনন্দের কথা হচ্ছে এটা, এখনকার জেনারেশন কিন্তু উত্তম কুমারের আপনি প্রচুর পাবেন যারা উত্তম বাবুর সিনেমা দেখতে পছন্দ করেন এবং আজও এইভাবে পছন্দ করেন। তো উনি একেবারে এই যে বলা হয় ঠিকই বলেছেন। কারণ আমরা এই কয়েকদিন আগে 24শে জুলাই থেকে
8 দিন ধরে লন্ডনে একটা চলচ্চিত্র উৎসব করলাম, চলচ্চিত্র উৎসব। সেই চলচ্চিত্র উৎসবে যে দর্শক, আপনি অবাক হবেন, একটা 12 বছরের ছেলে আর একটি 14 বছরের মেয়ে, 2 ভাই বোন, তার বাবা এবং মা, তারা বিগত কয়েক বছর ধরে ছবি দেখে। ওই ছেলেটি যখন 8 বছর বয়স তখন থেকেই সে ছবি দেখছে, প্রায় 4-5 বছর হয়ে গেল। মেয়েটিও সেইভাবে ছবি দেখছে এবং ওই ছবি যে চলচ্চিত্র সব থেকে বড় কথা, ওখানে আমরা প্রায় 16টা ছবি দেখিয়েছি, 50% ছবি এরা কিন্তু দেখেছে। প্রতিদিন ম্যাটিং শোতে এসে এসে দেখেছে, আবার স্কুলের পড়াও করছে রাত্রি। তো এই যে জেনারেশন, আমরা তাদের থেকেও ভালো সাহায্য পেয়েছি। ধরুন এখন একটা সমাজের যে একটা অস্থিরতার জায়গা, বা সমাজের যে একটা মানুষের প্রতি ভালোবাসার জায়গা, সামাজিক যে পারিবারিক যে একটা চিত্র, এটা তো আপনি ওই পরে ছবিতে পাবেন। কারণ একটা বন্ডিং সমাজকে ধরে রাখার এই, এবং তখনকার দিনেরই যে ছবিগুলো আপনি ভাবুন না, যে গল্প হলো তখন শিলার ছবি একটা রবি ঘোষের যে চরিত্রটা, সে একটা চাকর, সে বাড়ি সব গন্ডগোল মিটিয়ে দিল, মিটিয়ে দিয়ে সেখানে সোনা ফলিয়ে চলে গেল। এই একটা বার্তা, সেই বার্তা বেশি ছিল তার অভিনয়ের মধ্যে ছিল। আরো একটি বিষয় নিয়ে প্রশ্নে আসবো। উত্তম বাবুকে যেহেতু আপনি একেবারে কাছ থেকে দেখেছেন, ব্যক্তি মানুষ হিসেবে দেখেছেন, যে উত্তম বাবুকে মহানায়ক এবং মহা তারকা এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছ থেকে অনেক পড়াশোনা লাগিয়েছিলেন, তাকে মানুষ হিসেবে কেমন আপনি দেখতে পেয়েছেন? দেখলাম যে কতটা আবেগপ্রবণ আজও আপনি আপনার কথা বলতে গিয়ে। এমন কিছু বিষয় রয়েছে ওনার সম্পর্কে যা মানুষ আজও সেই বিষয় নিয়ে নানানভাবে চর্চা করে। যে প্রসঙ্গে আসবো সেটা খুব সরাসরি স্পর্শ হয়ে আসে। গৌরী দেবীর সাথে উত্তম বাবুর বিবাহিত জীবন এবং পরবর্তীতে তিনি বিবাহিত জীবন থেকে বেরিয়ে আসেন সুপ্রিয়া দেবীর হাত ধরে, এবং সুপ্রিয়া দেবীর সাথে তার জীবনের যে চলা, সেই পথটা আপনি দেখেছেন। উত্তম বাবুর জীবনে সুপ্রিয়া দেবীর যে অবদান, সেই অবদান একটু জানতে যাবে, কারণ বহু মানুষ খুব সহজে বিভিন্ন রকম সমালোচনা করেন এবং কোথাও গিয়ে আজও সুপ্রিয়া দেবী অনেক সমালোচনার সম্মুখীন হন বা অনেক বিষয় উঠে আসে। কিন্তু আপনি যেহেতু একদম কাছ থেকে দেখেছেন তাদের জীবনটা, তো এক্ষেত্রে সুপ্রিয়া দেবীকে নিয়ে জীবনটাকে দ্বিতীয়বার ভাবনা উত্তম বাবু এবং পরবর্তীতে তাদের যে জীবনযাত্রাটা, কতটা অবদান পারস্পরিক জীবনের ক্ষেত্রে? অভিনেতা ছিল, ন্যাচুরাল ব্যক্তিত্ব ছিল। যে রাত্রে উনি বেরিয়ে এসেছিলেন, সেই বেরিয়ে আসার দিনে সেই রাত্রে তিনি আরো কয়েকজনের বাড়িতে গিয়েছিলেন। তার মধ্যে সুচিত্রা সেনের বাড়িতে গিয়েছিলেন এবং সাবিত্রী বাড়িতে গিয়েছিলেন। তো যাই হোক, তারা হয়তো তাকে পরামর্শ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি সুপ্রিয়া দেবীর আশ্রয়স্থলে উনি পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে থেকে গেছিলেন। সেটা পরবর্তীকালে তার যে এই যে জগৎ, চলচ্চিত্র জগতে তার যে কাজের যে জায়গাটা, তাকে সুপ্রিয়া দেবীর অনেক কেয়ারিং ছিল এবং তোমাকে আগিয়ে রাখছে। তার কারণ তার তিনি খুব ফুডি ছিল, খাদ্যরসিক জাতি। তো সেক্ষেত্রে সুপ্রিয়া দেবী সেই ভালো রান্না করতে পারতেন। সেই কারণে সুপ্রিয়া দেবী তার রসনার যে তৃপ্তিটা, আর রসনার তৃপ্তি হলে আপনার প্রতিদিন আপনার মনে হবে যে আজকে বাড়িতে কি রান্না হয়েছে বা কি খাবো, এই যে তাতে আপনার কাজের যে স্বতঃস্ফূর্ততা সেটা আসবে। আমার ধারণা, যেটা আমি দেখেছি। যেমন এই প্রসঙ্গে আর একটা কথা বলি, তবুবারে যে প্রথম ছবির যে নায়িকা, আপনারা জানেন কামনা বলে ছবিটা প্রথম রিলিজ করে, প্রথম সেই ছবির যে নায়িকা ছবিরায়, ছবিরায় উত্তম কুমারের থেকে 1 বছরের বড় ছিল। তা ছবিরায় উনি থাকতেন
আপনার নর্থ ক্যালকাটায়। তো ওখানে স্যাঙ্গোভ্যালি রেস্টুরেন্ট ছিল, স্যাঙ্গোভ্যালি রেস্টুরেন্টের উপরে থাকতেন। তো উত্তম কুমার ওই ব্রেন কাটলেট ভালোবাসতেন বলে প্রায় উনি ওই ছবিদির বাড়িতে ছবিদির কাছ থেকে আমার শোনা ব্রেন কাটলেট খেতে ওখানে যেতে, এত খাদ্য রসিক ছিলেন। তারপরে সুপ্রিয়া দেবী এখানে যেমন আপনার এই যে মাছের একটা বিভিন্ন পদ, সেই যে পদের যে তার যে আস্বাদ, সেই আস্বাদটা উনি গ্রহণ করতেন, খেতে খুব কম কিন্তু সেই আস্বাদটাই করে তৃপ্তি পেতেন, সেটা উনি পূরণ করতেন, যত্ন নিতেন। এবং ধরুন হয়তো উত্তম কুমার স্টুডিওতে কাজ করছে, হয়তো সুপ্রিয়া দেবীর সেখানে কাজ নেই, কিন্তু তিনি সেই খাবার নিয়ে প্রপার্টি ওখানে গিয়ে তাকে খাইয়ে তারপরে ফিরতেন। তো এই যে একটা ওই মাত্রায় ওই বড় মাপের যে অভিনেত্রী, তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাও কিন্তু এখানে উনি ছোট করে সেটাকে লালন পালন করতেন এবং করে যাতে উত্তম কুমারের শরীরটা ঠিক থাকে, উত্তম কুমার যাতে উত্তম কুমার হিসেবে চলচ্চিত্র সেভাবে রাখতে পারেন, সেইটা সাজানো। এবং শুধু তাই না, আমরা যখন মিটিং করতাম উত্তম কুমারের বাড়িতে, আমিও তখনকার দিনে শিল্পী সংসদের যে এক্সিকিউটিভ কমিটি ছিল 21 জন, তার মধ্যে আমি সর্বকনিষ্ঠ কমিটি এক্সিকিউটিভ কমিটিতে বাগাবাগা ছিল, শ্যামল মিত্র, ধীরেন মুখোপাধ্যায়, সতীকান্ত মুখোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, তরুণ কুমার, সুব্রতা চ্যাটার্জি। তো তার মধ্যে আমি সর্বকনিষ্ঠ, আমরা সুপ্রিয়া দেবীর বাড়িতে মিটিং করতাম, উত্তম কুমার সভাপতি। সুপ্রিয়া দেবী সেই সময় আমাদের মিটিংয়ে যাবতীয় খাবার দাবার তো এটা একটা মানুষের জীবনে খুব দরকার। আরেকটি ব্যাপার, সেটা আপনাকে বলাই উচিত, সেটা হচ্ছে যে ওই বম্বের যে ছবি ছোট শিবলাটা, ছবিটা প্রডিউস করেছে, সেই সময় একটা বিরাট দিনা হয়েছে, প্রচুর মানুষের থেকে টাকা ধারে নিয়েছিলেন, বড় ইন্টারেস্ট। তো ছবি সেভাবে বক্স অফিস সাফল্য পেল না। তারপরে সেই সব লোকরা তারা প্রতিনিয়ত তাকে এই টাকা পরিশোধের জন্য চাপ দিতে, এমন অবস্থায় দেবীর সঙ্গে জুটি বেঁধে উত্তম কুমার অনেকগুলো ছবি করেছিলেন। সেই ছবি থেকে টাকা পেয়ে সেই সব যে দেনাদার ছিল তাদের সেই টাকা পরিশোধ করতে পেরেছে। সেক্ষেত্রে সুপ্রিয়া দেবীর বিরাট অবদান আছে। আর আরো একটা ব্যাপার, যেটা সুপ্রিয়া দেবীর যে জায়গাটা ছিল অভিনেত্রী হিসাবে, মহাতারকাই ছিলেন, নিশ্চয়ই ছিলেন, কারণ থেকে বড় বড় ছবি মানে করেছিলেন সঙ্গে, দেওয়ানন্দের সঙ্গে। এইসব ছবি করার ফলে তখন বোম্বে থেকে বিরাট ডাক এসেছিল যে এখানে থেকে যাওয়ার, কিন্তু উত্তম কুমার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে মুম্বাই হিন্দি ছবিতে কাজ করেন, কিন্তু সেই খবর কথা উত্তম কুমারকে বলার পরে তোমরা সুপ্রিয়া দেবীকে যেতে দেন, এটা আমরা সুপ্রিয়া দেবীর কাছ থেকে শুনেছি যে তাকে সেই কারণে স্যাক্রিফাইস করতে হয়েছে, এটা একটা বড় একটা মানুষের একটা স্যাক্রিফাইস, একটা ভালোবাসা বা তার একটা তার সঙ্গে আন্তরিক একটা সংযোগ না থাকলে এটা সম্ভব। সেদিক থেকে আমার মনে হয় যে সুপ্রিয়া দেবীর মূল্যায়নটাও হয়তো মানুষ জানে না বলে হয়তো সেভাবে মূল্যায়ন করতে পারে। কাছ থেকে দেখেছি, যার জন্য আমার ব্যক্তিগত মতে তোমার পরবর্তীকালে একটা ব্যক্তিত্ব শুধু একজন নয়, এই জায়গাটা সত্যি জানাটা খুব প্রয়োজন দর্শকদের, যে সুপ্রিয়া দেবী কিন্তু
যেমন উত্তমবাবুকে সাপোর্ট করেছেন, সে কতটা সাপোর্ট করেছেন তিনি, কতটা জুড়ে ছিলেন তিনি এবং কিভাবে খেয়াল রেখেছেন সেটা একমাত্র উত্তমবাবু বুঝেছিলেন এবং যে কারণেই সেই জীবন পর্যন্ত তিনি সুপ্রিয়া দেবীর সাথে ছিলেন। সুপ্রিয়া দেবীর সঙ্গে যেমন তার এই উত্তম কুমার যে রিলেশনটা ছিল, কিন্তু অভিদেবীর সঙ্গেও কিন্তু প্রতিদিন উনি যেতে পারবেন সকালবেলা 10টার সময় মাকে প্রভাব করতেন। ওই বাড়ির যাবতীয় খরচা সব উত্তম কুমার দেওয়া করতেন। প্রতিদিন একবার করে দিনে যাওয়ার সময় স্ত্রীকে যাওয়ার সময় প্রণাম করতেন এবং তাদের সমস্ত খোঁজ খবর করা বা তার দুঃখ বৈঠক সে করতো, এবং বাড়ির যাবতীয় সমস্ত কিছু তার সজাগ দৃষ্টি ছিল। সেই সময় আমি সেটা শুনেছি যে উত্তম কুমার যে ফিয়েট গাড়ি চলতো তার পেট্রোল নাকি উত্তম কুমারের টাকায়, এটাও দিয়ে বলেছে। উত্তম কুমারের সঙ্গে আমার পরবর্তীকালে সে কোথাও প্রায় যেতে। আরেকটি কথা যেটা আপনি বলছিলেন যে মুম্বাই থেকে যখন ডাক আসে সুপ্রিয়া দেবী, তখন যে সেই ডাক তিনি শুনেও নাশকতা করে দিয়েছিলেন। অবশ্যই যখন বোম্বেতে সুপ্রিয়া দেবী সমস্ত ইউটিউব ছবি সেইসব ছবি হিট করে গেল, তখন বোম্বেতে কিশোর কুমারের সঙ্গে, দেবানন্দের সঙ্গে ছবি, তখন সুপ্রিয়া দেবীকে বোম্বে থেকে ডাক পেল যে অভিনয় করার জন্য। উত্তম কুমার সেটা শুনে রাজি হল এবং সুপ্রিয়া দেবীকে উত্তম কুমারের এই আবদারের কাছে তাকে মেনে নিতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে সেই হিন্দি ছবি সেই হাতছানি। এটা একটা বড় স্যাক্রিফাইস, এটা হয়তো বহু মানুষ জানে না। সেক্ষেত্রে হয়তো সুপ্রিয়া দেবীকে অন্যভাবে বিচার করে বা তার মূল্যায়ন করে, এটা আমার মনে হয় সঠিক চিন্তা করতে হবে। কারণ আমি পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। অন্তত মৃত্যুর আগে 8 বছর ছিলাম সুপ্রিয়া দেবীর পর্যন্ত আর কাজ করেছি। তো সেই কারণে আমার যতটা জানা আরো অনেকের কাছ থেকে তথ্য পেয়েছি। সুপ্রিয়া দেবী মূল্যায়ন ঠিক মানে উত্তম কুমারের সেই পার্সোনালিটি ছায়াতে থেকে গেছে, কিন্তু হাসি মুখে থেকেছে। নিশ্চয়ই হাসি মুখে, নিশ্চয়ই। কোথাও গিয়ে এটা একটা খুব বড় জায়গা যে যখন দুজন সেই বড় মাপের ব্যক্তিত্ব একসাথেই রয়েছে এবং দুজনেই ওয়ার্কিং, দুজনেই নিজের নিজের জায়গা থেকে প্রতিষ্ঠিত, তারপরেও একজনকে প্রাধান্য দিয়ে এগিয়ে দেওয়ার যে মানসিকতাটা সুপ্রিয়া দেবীর ছিল, সেই কারণে হয়তো মহানায়ক হয়েই শেষ জীবন পর্যন্ত থেকে যেতে পেরেছে। অবশ্যই উনি কাজ করতে পেরেছেন। যাই হোক, খুব স্প্যান অফ লাইফটা খুব কম ছিল, 54 বছর বয়সে মারা গেছে। তার আগেও কিন্তু 4 বার এটাই ফোর্থ হার্ট অ্যাটাকে মারা গেছে, তার আগে 3 বার হার্ট অ্যাটাক হয়েছে। তো সেই অবস্থাতে সামনে রাখা ই করা, তার তো কাজের যে জীবনটা সংক্ষিপ্ত জীবন, সেই সংক্ষিপ্ত জীবনে 210টা ছবি রিলিজিং ছিল, এছাড়া করেছে 226টা ছবি টোটাল করেছিলেন, আনরিলিজ থেকে গেছে 16টা। তো কিন্তু মানে অভিনীত রিলিজ ছিল 210টা, 210টা ছবি 4 থেকে মিলে পায়, এটা হয়। তো সেক্ষেত্রে সুপ্রিয়া দেবী বেশ কিছু ছবি মধ্যেখানে এসেছে। দাদা, যে শিল্পী সংসদ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, যে শিল্পী সংসদ একদম যেমনটা আপনি বলছিলেন নারীটা উত্তম কুমারের নিজের হাতের সংস্কৃতি, এই মুহূর্তে সেই শিল্পী সংসদের সম্পাদকের দায়িত্ব আপনার হাতে এবং সভাপতি হিসেবে এই মুহূর্তে রয়েছে ঋতুপর্ণা সেন অভিনেত্রী।
সেক্ষেত্রে বর্তমানে শিল্পী সংসদের যে প্রচেষ্টায় শিল্পী সংসদ চলছে, সেই প্রচেষ্টার কাজে আপনারা আজ কতটা ভূমিকা পালন করে চলছে? আমার মনে হয় যে আমাদের মহানায়ক ছিলেন 1980 সাল থেকে, তারপরে বিকাশ রায় ছিলেন গল্প সময় আশ্রয়, তারপরে অনিল চট্টোপাধ্যায় এসেছে, মাধবী মুখোপাধ্যায় এসেছে, তারপরে সুপ্রিয়া দেবী এসেছে, এবং এখন তো আমাদের বর্তমান তিনি সভানেত্রী উত্তম কুমারের কিছু ছায়া মাধবীজিও খুবই অ্যাক্টিভ ছিল এবং উনিও সভাপতি থাকাকালে সভাপতিত্বে শিল্পী সংসদ কাজ করেছে এবং আজকে উত্তম ব্যক্তিত্ব শিল্পী সংসদ ভালোভাবে এখনো আমরা শিল্পীদের যে আরো বড় যে জিনিসটা ফান্ড, সেই ফান্ড থেকে এখনো 1 কোটিরও একটু টাকা সেই বিধর্মী মানুষ তখনকার মানুষের সেই প্রচেষ্টা এখনো চলছে। এই কয়েকদিন আগে বাসন্তী চট্টোপাধ্যায় ক্যান্সার হয়েছে, রিসেন্টলি জল করেছে চিকিৎসা, তো এইভাবে আমরা যেগুলো আমাদের কাজ সেই কাজ আমরা এগিয়ে যাচ্ছি এবং সঠিক আমরা আরো যেটা ব্যাপার আমাদের 3টে ছবি হয়েছে, কথা বলি দুটো উত্তম কথা আর অনেক চট্টোপাধ্যায় একটা, আমরা আরো একটা ছবি চলেছি। দর্শকদের জানাতে চাই যেভাবে আপনাদের এইভাবে তাদের অবশ্যই আপনারা অপেক্ষায় থাকুন আর যাতে তার মহানায়কের যে পথ, নির্দেশিত পথ, সেই পথ ধরে যাতে আমরা আরো 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 নিশ্চয়ই নিশ্চয়ই দাদা, অনেক ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং উত্তম কুমার সম্পর্কে অনেক তথ্য আমরা জানলাম। কিছু জানা ছিল মহানায়ক সম্পর্কে, কিছু জানা ছিল সেই অজানা ক্ষেত্রগুলো আপনি আমাদের সামনে রাখলেন। অনেক ধন্যবাদ দাদা, ওঙ্কার বাংলার তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমারও ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা উত্তম কুমারের তার যে কাজ, সেই কাজগুলো বা বিশ্লেষণের একটা জায়গা আপনারা করে দিচ্ছেন। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। আমাদের টেলিকথা আজ এই পর্যন্ত। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।